এপিসোড 8। সকালবেলা বয়েড কলোনি হাউসে আসে আর সেখানে রজারের বিভৎস বডি দেখে জিজ্ঞেস করে এখানে আর কারো কি কোনো ক্ষতি হয়েছে। প্যাটি নামের সেই মহিলাটি বলে এখানে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে অ্যালজিন না থাকলে আজ হয়তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত। এই কথা শুনে বয়েড বেশ অবাক হয়, কারণ যেই অ্যালজিন অদৃশ্য শক্তির কথা শুনে ফাতিমাকে বিপদে ফেলেছিল সেই কিনা এই কলোনি হাউসের মানুষকে বাঁচিয়েছে। তখনই কলোনি হাউসের ভিতরে এক কাপল বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল এবং তাদের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। তখন ডোনা তাদেরকে চেঁচিয়ে বের হয়ে যেতে বলে। প্যাটি জানায় ওই টোটেমটি দিয়েই অ্যালজিন একে হত্যা করেছিল। তখনই ভেতরে সোফিয়া প্রবেশ করে এবং সে বয়েডকে জিজ্ঞেস করে গতকালকে যেই টোটেমটি দিয়ে সে একটি রাক্ষসকে শিকার করতে চেয়েছিল সেই টোটেমটা কি কাজ করেছে। বয়েড তাকে জানায় না, সেটা গতকাল রাতে কাজ করেনি। ডোনা বয়েডকে বলে ধীরে ধীরে এই শহরের মানুষদের ট্যালিসম্যানের উপর ভরসা কমে যাচ্ছে। এখন শুধু চিন্তা করো কিভাবে ওই হাড্ডিগুলো সংগ্রহ করা যায় যেন মানুষের কোনো ক্ষতি ছাড়া। তখনই উপর থেকে এলিস নিচে নেমে আসে এবং সে তার বাবাকে বলে 1 মিনিটের জন্য উপরে আসতে, এমনকি সে ডোনাকেও উপরে আসতে বলে। বয়েড ও ডোনা উপরে যাওয়ার সময় পেছন থেকে অ্যাকোস্টা জিজ্ঞেস করে এখন এই লাশটির কী হবে। তখন বয়েড বলে জ্বালিয়ে দাও। বয়েড ও ডোনা উপরে যাওয়ার পর ফাতিমা বয়েডকে বলে সে গত রাতে দেখেছে ইসমাইলি রাক্ষসটি কেনির উপর হামলা করছে, আর এটা সে রাক্ষসের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিল। এমনকি সে ওই রাক্ষসটিকে কন্ট্রোলও করতে পেরেছিল, যার কারণেই কেনি বেঁচে গিয়েছে। কিন্তু এইসব কথা সেখানের কেউ বিশ্বাস করতে পারছিল না। ফাতিমা আরও বলে সে ওই গোলেমটি বানানোর পর এখন নিজেকে ওইটার সাথে কানেক্ট করতে পারে, আর সে পেটের ভিতরে একটি ঠান্ডা অনুভূতি ফিল করছিল। ফাতিমা সেই অনুভূতিটা তাদেরকে ঠিকমতো বোঝাতে পারছিল না। তখন এলিস ফাতিমাকে বলে তার পেটটা দেখাতে। ফাতিমা তার পেট বের করে দেখায়। তখন দেখা যায় কোনো কালো শক্তি তার পেটটাকে গ্রাস করার চেষ্টা করছে। সে বলে আজ সকালেই সে এটা দেখতে পেয়েছিল। এই দৃশ্য দেখে সেখানে থাকা বয়েড ও ডোনা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। তারপর বয়েড এলিস ও ফাতিমাকে দ্রুত ক্লিনিকে পাঠিয়ে দেয় চেকআপের জন্য, আর বলে সে জলদি জেইডের সাথে কথা বলে ক্লিনিকে উপস্থিত হবে। তারপর সোজা জেইডের সাথে দেখা করতে চায়। তখন সে দেখতে পায় জেইড একটি ম্যাপ তৈরি না করে একটি মডেল তৈরি করেছে, আর সেটা দেখে বয়েড ভীষণ রেগে যায়। সে জেইডকে বলে ম্যাপ থেকে এটা কিভাবে বেটার কাজ করবে। জেইড বয়েডকে বলে এই মডেলটি ওই গুহার একটি স্ট্রাকচার, আর এখানে কোন জিনিসটা আছে সেটা আমাদের আগে থেকে জানতে হবে। সেই জন্য সে বেশ কিছু প্ল্যান তৈরি করে রেখেছে। বয়েড তার উপর রেগে গিয়ে বলে এটা কোনো সায়েন্স এক্সিবিশন নয়। তখন জেইড বলে এটা এমন একটি মডেল তৈরি করেছি ওই গুহার ভিতরে কোথায় কী আছে সেটা আমি নিজে এবং তাবিতা ও ভিক্টরের মতের উপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করেছি। আমাদের ওই গুহা সম্পর্কে আরও কিছু জানতে হবে। সে বয়েডকে দেখায় সে কোন রাস্তা দিয়ে এই টানেলের ভিতরে একবার ঢুকেছিল, এমনকি সে প্রত্যেক রাস্তার জন্য একটি করে প্ল্যান তৈরি করে রেখেছে। সে বয়েডের কাছে জানতে চায় সে এখন কোন প্ল্যানটি শুনতে চায়। তার কাছে সহজ ও নিরাপদ এবং ভয়ানক একটি প্ল্যানও রয়েছে। তখন বয়েড একটি জায়গা পয়েন্ট আউট করে বলে এখানেই ওই বাচ্চাদের হাড্ডি রয়েছে, আর সেখানে যাওয়া এবং বের হওয়ার একটাই মাত্র রাস্তা। তো এখানে কোনো প্ল্যানই কাজ করবে না। কেনি বলে আপাতত জেইডের প্ল্যান তো তোমার শোনা উচিত। বয়েড বলে এটা আমাদের আর্মির ভাষায় বলা হয় শুটিং গ্যালারি। আমরা যখন এই চেম্বারের ভেতরে যাব তখন যে কোনো মুহূর্তে ওই রাক্ষসরা জেগে যেতে পারে, এমনকি তারা ওই রাস্তাটা ব্লক করেও দিতে পারে। এর থেকে ভালো আরও বেটার কোনো উপায় থাকলে চিন্তা করে দেখো। জেইড জানতে চায় সেটা কিভাবে। বয়েড বলে সেটা তোমরা ভেবে চিনতে বের করো, আমি তো তোমাদের মতো জিনিয়াস নই। এই কথা বলে বয়েড সেখান থেকে বের হয়ে যায়। তখন পেছনে পেছনে কেনিও বের হয়ে এসে তাকে বলে আপাতত জেইডের প্ল্যান তো শোনা উচিত ছিল তোমার। বয়েড বলে কোনো দরকার নেই, রাক্ষসদের এরিয়ায় ঢুকতে গেলে অবশ্যই প্ল্যান বির প্রয়োজন হবে। তখন কেনি বলে তাহলে এখন আমরা কি করব। আমরা সকলেই অলরেডি জেনে গেছি ওই হাড্ডিগুলো পেয়ে গেলেই আমরা আসল দুনিয়ায় পৌঁছাতে পারবো। বয়েড বলে আমাদের সর্বপ্রথম একটি স্কাউটিং মিশন করা দরকার। 2-1 জনকে ওই টানেলের ভেতর পাঠাতে হবে। তারপর আমাদের ওই চেম্বারগুলো খতিয়ে দেখতে হবে কোনো রাস্তা আমাদের কাছ থেকে ছুটে গেছে কিনা, অথবা গোপন কোনো রাস্তা আছে কিনা সেটা জানতে হবে। কেনি বলে যদি আমরা এমন কোনো রাস্তা আর খুঁজে না পাই তাহলে কি হবে। বয়েড বলে আমি জানি না, যদি আমাদের কাজ করতেই হয় তাহলে সঠিক উপায়ে কাজ করতে হবে।
আমি এইভাবে মরার জন্য ওই টানেলের ভিতরে শহরের মানুষদেরকে পাঠাতে পারবো না। ঠিক তখনই বয়েড পেছন থেকে দুটি গুলির শব্দ শুনতে পায়, যেটা কেনি কিছুতেই শুনতে পাচ্ছিল না। বয়েডের আচরণ দেখে কেনি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। বয়েড বলে কিছুই না, সে ব্যাপারটা চেপে যায়। সে বলে এখন তাকে ক্লিনিকে যেতে হবে, সেখানে এলিস ও ফাতেমা রয়েছে। এই কথা বলে সে সেখান থেকে রওনা হয়। তখন কেনি চেঁচিয়ে বলে, ফাতেমার অবস্থা এখন কেমন? বয়েড বলে, আমি জানি না। বয়েড জেইডের কথা না শোনার কারণ হচ্ছে সে আপাতত কিছুটা সময় নিতে চাচ্ছে। এই মুহূর্তে তার হাতের অবস্থা এবং মানসিক অবস্থা ভালো নয়, কারণ সে মাঝে মাঝে কিছু অদ্ভুত জিনিস এবং গুলির শব্দ শুনতে পাচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে সে প্ল্যান মোতাবেক কোনো কাজই করতে পারবে না, বরং কোনো বিপদ ঘটে যেতে পারে। এদিকে এলিস বেশ কিছু ছবি আঁকছিল। তার সাথে যেই মানুষগুলোর ভালো সম্পর্ক ছিল সেই মানুষগুলোর ছবি আঁকছিল। তার মা ছবি দেখে জিজ্ঞেস করে সে কেন এই ছবিগুলো আঁকছে। তখন সে বলে সে ভিক্টরের কথা মতো প্রস্তুতি নিচ্ছে। যখন এই শহরের মানুষ মারা যাবে তখন এই ছবিগুলো তাকে মনে করিয়ে দেবে সেই মানুষগুলোর কথা। আর এমনটাই ভিক্টর তাকে বলেছিল। তাবিদা বলে ভিক্টর অনেক পেরেশানির মধ্যে আছে, তার সাথে যেটা হয়েছে সেটা অনেক খারাপ ছিল। তার মানে এই নয় তোমার সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। ইথান বলে যদি এমনটা হয়েও যায় সেই জন্যই সে ভিক্টরের কথা মতো প্রস্তুতি নিচ্ছে। তখন তাবিতা ইথানের মাথা থেকে এই বিষয়টা বের করার জন্য ভিক্টরের সাথে দেখা করাতে নিয়ে যায়। তখন কলোনি হাউসের সামনে বয়েডের কথা মতো রজারের বডি পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সেখানে প্যাটি সোফিয়াকে বলছিল এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। ঠিক তখনই ইথানকে দেখতে পেয়ে সোফিয়া ইশারায় হাই জানায়। ইথানও তাকে উত্তর দিয়ে তার মায়ের সাথে কলোনি হাউসের ভিতরে ঢুকে পড়ে। তখন ভিক্টর ওই থলি থেকে দুটি দাঁত বের করে পেপারের উপর রেখে ইয়েলো ম্যানের ছবি আঁকছিল, যেন তার আরও কিছু মনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে তাবিতা ও ইথান দরজায় নক করে। ভিক্টর সাথে সাথে দাঁতগুলো থলিতে রেখে দিয়ে দরজা খুলে দেয়। তখন তাবিতা ভিক্টরকে বলে ইথানকে বলো যে তুমি যেটা বলেছিলে যে ইথান এই শহরে তার মতো একাই থাকবে, এমনটা হবে না। ভিক্টর বলে আমি এটা বলতে পারবো না। তাবিতা তাকে বোঝানোর চেষ্টা করে সে যেটা ইথানকে বলেছে সেটার কারণে ইথান এখন অনেক বেশি চিন্তার ভিতরে পড়ে গেছে, এমনকি তার ভিতরে ভয় জন্মাচ্ছে। তখন ইথান ভিক্টরকে বলে আমাকে শেখাবে কিভাবে এই শহরে একা সারভাইভ করতে হয়। তাবিতা বলে এমনটা কিছুই হবে না। ইথান বলে এটা তুমি কিভাবে জানো? তাবিতা কোনো উত্তর দিতে পারে না। ইথান বলে আগেরবার তুমি যখন মিরিন্ডা হয়ে এই শহরে এসেছিলে তখন তোমার সাথে এলোয়েস ও ভিক্টর ছিল, এবারও তুমি আমাকে ও জুলিকে নিয়ে এই শহরে এসেছো। যদি এমনটা আবার ঘটে তখন তো আমাকে সারভাইভ করতে শিখতেই হবে। আর এটা যদি আমি আগে থেকে ভিক্টরের কাছ থেকে শিখতে পারি তাহলে পরবর্তীতে আমার কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন ভিক্টর বলে এটা একটি ভালো আইডিয়া। ইথান তার মাকে অনেক অনুরোধ করে আর এবার তাবিতা রাজি হয়ে যায়। ওইদিকে ক্লিনিকের ভেতরে ফাতেমার আল্ট্রাসাউন্ড করা হয় আর সেটা দেখে ক্রিস্টি বলে আপাতত ফাতেমার পেটের ভেতরে ইন্টারনাল কোনো ক্ষত দেখা যাচ্ছে না, এমনকি কোনো বিপদের চিহ্নও পাওয়া যাচ্ছে না। বয়েড জানতে চায় তাহলে এটা কিসের দাগ? ক্রিস্টি বলে আপাতত কিছুই বলতে পারছি না। যদি বাইরের দুনিয়ায় থাকতাম তাহলে আমি আপাতত কিছুটা বলতে পারতাম, কিন্তু এখানে থাকার কারণে আমি কিছুই বলতে পারছি না। তবে তার পেটে যেই দাগ এতে বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে। তখন ফাতেমা বলে বয়েড যখন প্রথমবার একটা রাক্ষসকে হত্যা করেছিল তখন তুমি ওই রাক্ষসটিকে অটোপসি করেছিলে আর তুমি বলেছিলে ওই রাক্ষসটির শরীরে যা যা আছে সেগুলো মানুষের শরীরের ভেতরেও আছে। এমন তো নয় আমি ধীরে ধীরে ওই রাক্ষসের মতো হয়ে যাচ্ছি। এই কথা শুনে এলিস বলে এমনটা কখনোই না। সে ক্রিস্টিকে বলে এটাকে কোনোভাবে থামানো যাবে? ক্রিস্টি বলে এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না, কারণ এখন পর্যন্ত আমরা জানি না এই জিনিসটা আসলে কি। তখন মেরিয়েল বলে এটা তো ভালো কিছু হতে পারে, কারণ এটার মাধ্যমেই সে কেনিকে বাঁচাতে পেরেছে। আমাদের উচিত এই জিনিসটাকে থামানো নয়, বরঞ্চ এই জিনিসটার মাধ্যমে ওই রাক্ষসগুলোর সাথে মোকাবেলা করা। এই কথা শুনে এলিস প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ এটা মেরিয়েলের কাছে উপকারের জিনিস হলেও তার কাছে এটা বিপজ্জনক। এটার মাধ্যমে তার স্ত্রীর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। মেরিয়েল ও এলিসের মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া বেঁধে যায়। তখন বয়েড ও ক্রিস্টি মিলে তাদেরকে শান্ত করে। তারপর ক্রিস্টি ফাতেমাকে বলে তুমি কয়েকদিন তোমার জিনিসপত্র নিয়ে এখানেই চলে আসো, আমরা তোমাকে মনিটরিং করি যে কি তোমার পরিবর্তন হচ্ছে, সেটার উপর ভিত্তি করেই আমরা একটা পদক্ষেপ নিতে পারবো। ফাতেমা তার কথায় রাজি হয়। এদিকে হেনরির ডিনার হাউসে এসে বাঘটাকে বলে আমাকে কিছু কাজ দাও, কারণ আমি ইদানিং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলছি আর সেটা আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে।
এর ফলে সে উল্টাপাল্টা কাজ করছে। তখন বাঘটা বলে, আমাকে লাঞ্চ তৈরিতে সাহায্য করতে পারো। আর এই কথা শুনে হেনরি অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই রেডিওতে একটি গান প্লে হয়, আর সেটা শুনে হেনরি থমকে দাঁড়ায়। বাঘটা বলে ওইদিকে ধ্যান না দিতে, কারণ এই রেডিও মাঝে মাঝে এরকম বেজে ওঠে। তখন হেনরির মনে পড়ে যায় এই গানটি তার স্ত্রীর প্রিয় গান ছিল। সে যখন তাবিতাকে নিয়ে ফারওয়ে ট্রি খুঁজতে বেরিয়েছিল, তখন গাড়ির ভেতরে এই গানটি বেজে উঠেছিল। আর সে তাবিতাকে বলেছিল মাঝে মাঝেই তার গাড়িতে এই গানটি বেজে উঠত। এরপরে হেনরি কিচেনের দিকে চলে যায়। বাঘটা তখন হেনরিকে সবজি কাটতে দেয়। হেনরি সেই কাজটি করার সময় অনেক আনন্দ পাচ্ছিল। তখন বাঘটা কিছু পাত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর হেনরিকে বলছিল এই জায়গার জন্য নিজেকে ব্যস্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলতে বলতে সে যখনই পাত্র রাখবে, ঠিক তখনই অসাবধানতাবশত কিছু পাত্র হাত থেকে পড়ে যায়, আর সাথে সাথে হেনরি আবার সেই ভীষণের ভিতরে ঢুকে পড়ে। সে দেখতে পায় একটি অল্প বয়সী ছেলে পড়ে যাওয়া খাওয়ার পাত্রের ভিতরে তুলছে। তখনই সে হেনরিকে দেখে তার বাবাকে চিৎকার করে বলে, দাদাজানের জ্ঞান ফিরেছে। এই কথা শুনে হেনরি চলে আসে আর ছেলেটিকে বলে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনতে। হেনরি দেখতে পায় ভিক্টর একজন জেন্টলম্যান। সে তাকে বলছে সজ্ঞানে এসো বাবা। হেনরি জানতে চায় এখানে কি হচ্ছে। ভিক্টর বলে সে এখন হসপিটালে রয়েছে। হেনরি বলে কোন হসপিটাল? আমি তো এই মুহূর্তে ডিনার হাউসের ভিতরে সবজি কাটছিলাম। ভিক্টর বলে ওইটা আসল নয়, আসল ব্যাপারটা হলো তোমার জন্মদিনে মা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 2 ডোজ অ্যাসিড নিয়ে এসেছিল, আর সেই অ্যাসিডের ভিতরে একটার ভিতরে গন্ডগোল ছিল, আর সেটা খাওয়ার পরেই তোমার এই অবস্থা। তুমি তখন থেকে এখন পর্যন্ত এই হসপিটালে অ্যাডমিট রয়েছ। আসলে এখানে অ্যাসিড বলতে কিছু ড্রিঙ্ক জাতীয় মদের কথা বলা হচ্ছিল। হেনরি বলে সেই দিনের কথা তার স্পষ্ট মনে আছে। তখন সে জিজ্ঞেস করে ওই অল্প বয়সী ছেলেটা কে? ভিক্টর বলে ওইটা তার নাতি, ওর নাম সেবাস্টিয়ান। এই কথা শুনে হেনরি আনন্দ কেঁদে ফেলে, কারণ সে ভিক্টরের এমনটা জীবনই চেয়েছিল। ভিক্টর বলে সে এলিয়সকে খবর পাঠিয়েছে, সে প্লেনে করে তাকে দেখার জন্য এখানে আসছে। এই কথা শুনে হেনরি আরও খুশি হয়ে যায়। সে বলে এলিয়স এখনও জীবিত? ভিক্টর বলে হ্যাঁ। হেনরি বলে এটা কখনো সত্যি হতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যে। সে আবার জ্ঞান হারিয়ে ফেলে, আর এই দুনিয়ায় তার ভীষণ কেটে যায়। আর বাঘটা লক্ষ্য করে হেনরি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাঘটা তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? হেনরি তাড়াহুড়া করে বলে কাজ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে আমাকে যেতে হবে। এই কথা বলে হেনরি তাড়াহুড়া করে বের হয়ে চলে যায়। তারপর সে সোজা তার স্ত্রী এবং মেয়ের কবরের কাছে যায়, আর আজকের ঘটনাটা খুলে বলে। সে বলে সে আজকে তার ছেলেকে দেখেছে একজন জেন্টলম্যান রূপে, এমনকি তার ছেলের একটি সন্তানও রয়েছে যেটা তার নাতি। তার চোখ একদম মিরিন্ডার মতো ছিল। এমনকি এলিয়স তাকে দেখার জন্য প্লেনে করে আসছিল। সে একজন শিক্ষক বর্তমানে, তবে সে কোথা থেকে আসছিল এটা সে জানে না। সে যদি আবার ওই ভিশনটা দেখতে পায় তাহলে এবার জানার চেষ্টা করবে। সে মিরিন্ডাকে বলে এই ঘটনাটি কোনোভাবে সত্য করা যায় না, সে আবার ওই ভিশনে ফিরে যেতে চায়। হেনরি বলে তার কাছে এই মুহূর্তে যেটা লজিক্যাল মনে হচ্ছে সেটা হলো ভুল করে ওই অ্যাসিড খেয়ে নেওয়া। এর কারণেই সে এখন পর্যন্ত বুঝতে পারছে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ঠিক সেই মুহূর্তে হেনরি আবার ওই ভিশনের ভিতরে চলে যায়। এবার সে দেখতে পায় তার নাতি তারই গাওয়া একটি গান প্লে করেছে। তার নাতি ভিক্টরকে বলছে এটা কাজ করছে, অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে হেনরি তার গাওয়া গান শুনেই জ্ঞান ফিরে এসেছে। ভিক্টর তাকে বলে এই গানটির কথা তোমার কি মনে আছে বাবা? হেনরি বলে এই গানটির নাম লর্ডস অফ লাভ। তখন সেখানে ডাক্তার তাকে বলে হেনরি তুমি আগের থেকে এখন অনেক শক্তিশালী হয়েছ, তুমি কি চাও এই দুনিয়ায় থাকতে? হেনরি বলে হ্যাঁ অবশ্যই। ডাক্তার বলে তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। হেনরি জানতে চায় সেটা কি। তুমি এতদিন অজ্ঞান থাকার কারণে একটি ভুল দুনিয়াকে কল্পনা করছো, আর সেটাকেই সত্যি মনে করেছো। এখন তোমাকে জোরপূর্বকভাবে ওই দুনিয়াটাকে ভেঙে ফেলতে হবে, আর বিশ্বাস করতে হবে এটাই আসল দুনিয়া। ঠিক তখনই ওই গানটি থেমে যায়। সেবাস্টিয়ান তার বাবাকে বলে ইন্টারনেট চলে গেছে, যার কারণে এই গান আর প্লে হচ্ছে না। তখনই হেনরি আবার অজ্ঞান হয়ে যায় আর এই দুনিয়ায় চলে আসে। হেনরি হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে সেটা সে কিভাবে করবে। সে আবার ওই দুনিয়ায় ফিরে যেতে চায়। এদিকে কেনি জেডকে জিজ্ঞেস করে তুমি একবারই ওই গুহার ভেতরে গিয়েছিলে, এতে তুমি কিভাবে বুঝতে পারলে ওইখানে একটি মাত্রই রাস্তা আছে?
জেড একটু উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ সে একবারই গিয়েছে, তবে একবার যাওয়ার পরে সব কিছু তার ব্রেনের ভিতরে সেভ হয়ে গেছে। হয়তো তারা ইচ্ছেকৃতভাবেই ওই হাড্ডিগুলো ওইখানেই দাফন করেছে, যেন আমরা সহজে ওইখানে পৌঁছাতে না পারি। কেনি তাকে আরও প্রশ্ন করতে গেলে জেড তাকে থামিয়ে দিয়ে বলে, এখানে তোমার থাকার কারণে আমার কাজে আরও বেশি ব্যাঘাত ঘটছে। এই কথা শুনে কেনি সেখান থেকে উঠে যেতে লাগে। তখন পেছন থেকে জেড আবার তাকে ডেকে বলে, দেখো বয়েড তোমার কথা বেশি মানে, তাই তোমার উচিত বয়েডকে বোঝানো সেইখানে যেতে গেলে আমাদেরকে কিছু মানুষকে ঝুঁকিতে ফেলতেই হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই যে কেউ সেখানে গেল আবার বের হতে পারলো। কেনি বলে, নিশ্চিত মৃত্যু জেনে আমি সেখানে কাউকেই পাঠাতে পারবো না, এমনকি বয়েড তো এটা আরও করবে না। জেড উত্তেজিত হয়ে বলে, এছাড়া আমরা কখনো এই শহর থেকে বের হতেই পারবো না। কেনি এবার তার দিকে এগিয়ে গিয়ে বলে, তাহলে তুমি ওই লোকগুলোর সাথে তুমি নিজেও যাবে, আর সেখানে গিয়েই তুমি সিদ্ধান্ত নেবে কি করবে আর কি করবে না। এই বলে কেনি সেখান থেকে বের হয়ে যায়। তখন জেড প্রচণ্ড রাগে চেয়ার দিয়ে তার মডেলটি ভেঙে ফেলে। ওইদিকে বয়েড ক্রিস্টির সাথে দেখা করার জন্য বেশ কিছুক্ষণ ধরে অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়েছিল। সে সাহস পাচ্ছিল না ক্রিস্টির সাথে কথা বলতে। তখন ক্রিস্টি বয়েডকে ওইভাবে অনেকক্ষণ অপেক্ষা করতে থেকে সে ক্লিনিক থেকে বের হয়ে আসে। তারপর ক্রিস্টি বয়েডকে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি তার আসলে কি হয়েছে। বয়েড বলে, আগের দিন আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম। আসলে আমি ইদানিং কিছু জিনিস দেখতে পাচ্ছি, এমনকি গুলির শব্দও শুনতে পাচ্ছি, আর আগের তুলনায় হাতের কাঁপনটা অনেক বেশি বেড়ে গেছে। ক্রিস্টি তাকে প্রশ্ন করে, যখন তার হাত কাঁপে তখন কি এই জিনিসগুলোকে বেশি হয়? বয়েড বলে সে এই বিষয়টা অতটা লক্ষ্য করেনি, তবে এটা হতেও পারে। ক্রিস্টি তার কথা শুনে বুঝতে পারে বয়েড কিছু একটা লুকাচ্ছে। সে তার কাছে জানতে চায় সে কি এমন লুকাচ্ছে তার কাছে। এবার বয়েড বলে, এই সমস্ত কিছু তার স্ত্রী অ্যাবির সাথে কানেক্টেড। এই সব কিছুর পেছনে সে তার স্ত্রীকে দেখতে পাচ্ছে। বয়েড বলে, আরেকবার সে যখন তার স্ত্রীর কবরে গিয়েছিল তখন তার স্ত্রীর হাত কবর থেকে বেরিয়ে এসে তাকে চেপে ধরেছিল, তবে এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। আমি জানি এই জায়গাটা আমাদের ব্রেনের সাথে খেলছে, কিন্তু এই সময়টা যদি আমি নিজেই নিজেকে যদি কন্ট্রোল করতে না পারি তাহলে মানুষদেরকে সাহায্য করব কিভাবে? জেইড যেই বিষয়টা বলছে সেটা সম্পূর্ণ ঠিক, তবে তার জন্য তাকে তো সাহায্য করতে হবে। ক্রিস্টি বয়েডকে বলে, আসলে তুমি আমার কাছে কি চাচ্ছ? বয়েড বলে, তুমি আমাকে এই মুহূর্তে এমন কিছু মেডিসিন দাও যেগুলো খেয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। ক্রিস্টি বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছুই নেই। বয়েড একটু হতাশ হয়ে বলে, ঠিক আছে। আরেকদিকে সোফিয়া একটি ব্যাগ নিয়ে পোস্ট অফিসে আসে। তখন সে দেখতে পায় বয়েড সেখানে নেই, তাই সে ভিতরে ঢুকে ইয়েলো স্যুটটি খুঁজতে থাকে। এক পর্যায়ে সে সেটা পেয়ে যায় আর ব্যাগে করে সারার বাড়ির দিকে ফিরে আসে। তখন সারা তাকে দেখতে পেয়ে বলে, তুমি গতরাতে কোথায় ছিলে? সোফিয়া তাকে অভিনয় করে বলে, আমি আসলে বয়েডের প্ল্যান শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য গতরাতে কলোনি হাউসে ছিলাম, আমাকে ক্ষমা করো, নেক্সট টাইম এমনটা হবে না। তখন সারা তাকে জিজ্ঞেস করে তার ব্যাগের ভেতরে কি। সোফিয়া বলে, কিছুই না, সে অনেক বেশি ক্লান্ত। এই বলে সে ঘরের ভেতরে ঢুকতেই যাবে, তখন সারা আবার তাকে জিজ্ঞেস করে, তুমি এক্স্যাক্টলি আমার কাছে কি লুকানোর চেষ্টা করছো? সোফিয়া বলে, এই ব্যাগের ভেতরে কিছু কাপড় রয়েছে, তবে এই কাপড়গুলো এই শহরের মৃত মানুষদের, যেগুলো কোনোভাবেই তার শরীরের সাথে ফিট হচ্ছে না। তবু সে কিছু নিয়ে এসেছে পরার জন্য, কারণ দীর্ঘদিন ধরেই সে একই পোশাক পরছে, আর এই পোশাক বদলানোর পরে তার ফিলিংসটা অনেকটা ভালো লাগতে পারে, এই চিন্তা করেই সে নিয়ে এসেছে। তখন সারা তাকে বলে, সে একটা স্টোর জানে, সেখানে অনেক ভালো ভালো পোশাক রয়েছে, পরে তোমাকে আমি সেইখানে নিয়ে যাব। আপাতত আমি ডিনার হাউসের স্টোর রুমে থাকবো, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে সেখান থেকে ডাক দিও। সোফিয়া তাকে বলে, তুমি অনেক ভালো মানুষ। তারপর সারা সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্টর ইথান ও তাবিতাকে সেই কন্টেনার গাড়ির সামনে নিয়ে আসে। তারপর সেটার শাটার খুলে তাদেরকে ভেতরে ঢুকিয়ে বলে, সে যখন ছোটবেলায় আন্ডারগ্রাউন্ড হোম থেকে সকালবেলা বের হয়েছিল সেদিন সে দেখতে পেয়েছিল এই শহরের অসংখ্য মানুষ ক্ষতবিক্ষত হয়ে মরে পড়ে আছে। তখন সে প্রথমবার ওই সাদা পোশাক পরা ছেলেটিকে দেখতে পেয়েছিল, আর সেই ছেলেটি তাকে এখানে নিয়ে এসেছিল। সেই ছেলেটি তাকে বলেছিল এখন তাকে সার্ভাইভ করার জন্য 3টে জিনিস লাগবে। প্রথম হলো খাদ্য। আমি যখন ওই সাদা পোশাক পরা ছেলেটির সাথে এই কন্টেনার ট্রাকে আসি তখন এটা সম্পূর্ণ কৌটা জাতীয় পিস ফলে ভরা ছিল। তখন এখনকার মতো আমাদের যেমন গরু এবং দুধ ডিম রয়েছে তখন এমনটা ছিল না। তাবিতা বলে, তুমি কি সবসময় ওই কৌটা জাতীয় পিস ফলই খেয়েছিলে? ভিক্টর বলে, না, তাকে বাধ্য হয়ে মাঝে মাঝে গাছ এবং পোকামাকড় খেয়েও বেঁচে থাকতে হয়েছে। সে ইথানকে একটি পাথর দেখিয়ে বলে, এটা একটি পাথরের ক্যান ওপেনার, সে এটার মাধ্যমেই
কৌটা জাতীয় পিচ ফলের মুখ খুলত। সে ইথানকে ওই পাথরটি দিয়ে বলে, এখন থেকে এটা তুমি ব্যবহার করবে। সে ইথানকে বলে, সব থেকে ভয়ানক ব্যাপার হলো একা থাকা, কারণ একা থাকলে সব কিছুতেই ভয় লাগে। আমি যখন এই কন্টেনারের ভিতরে ছিলাম তখন দেওয়াল এবং বক্সের সাথে আমি নিজেই কথা বলতাম, এমনকি আমি তাদের নাম পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু তোমার এমনটা করতে হবে না, আমি তোমার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছি। ইথান জানতে চায় সেটা কি। ভিক্টর বলে, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তাবিতা তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় যাচ্ছে। ভিক্টর বলে, আমি শীঘ্রই ফিরে আসছি। ঠিক এর কিছুক্ষণ পর ভিক্টর দুটি পুতুল নিয়ে ফিরে আসে। তারপর সে বলে, সে যখন একা থাকতো তখন তার মা এবং ইলুয়েসের কথা বেশি মনে পড়তো। সে এই পুতুল দুটিকে তার মা এবং বোন ভাবা শুরু করেছিল। তারপর থেকে তার একা একা অনুভব অনেকটাই কমে গিয়েছিল। সে ইথানকে বলে, এই পুতুল দুটির ভেতরে একটিকে তুমি তোমার মা এবং বোন ভাবতে পারো, আর তোমার বাবার জন্য আমি এখন পর্যন্ত কিছু খুঁজে পাইনি, তবে খুব শীঘ্রই তোমার বাবার জন্য একটি খুঁজে বের করব। তখন তাবিতা ভিক্টরকে থামতে বলে, আর ইথানকে বলে, আমি এগুলো আর সহ্য করতে পারছি না। তুমি কখনোই একা থাকবে না, আমি তোমাকে একা থাকতেই দেব না। আমি কথা দিচ্ছি তোমাকে আমি এই শহর থেকে বের করে নিয়ে যাবই। ভিক্টর বলে, আমার মাও একই কথাই বলতো। আরেকদিকে ফাতেমা তার ব্যাগ গোছাচ্ছিল ক্লিনিকে যাওয়ার জন্য। তখন এলিসও ব্যাগ গুছিয়ে বলে সেও তার সাথে যাবে। ফাতেমা তাকে বোঝানোর চেষ্টা করে সেখানে তার না গেলেও চলবে। এলিস বলে, তোমার পেটে যেই কালো দাগগুলো দেখা যাচ্ছে সেটা যদি ধীরে ধীরে আরও বেড়ে তোমার ক্ষতি করে তাহলে সেটা তো আমি সহ্য করতে পারবো না। তখন ফাতেমা তাকে বোঝায় এই জায়গাটা কতটা পাওয়ারলেস, এর মধ্যে যদি সে কিছুটা পাওয়ার পেয়ে যায় সেটা তাহলে এই শহরের মানুষদের জন্য ভালো। সে এই পাওয়ারের মাধ্যমে ওই রাক্ষসদের সাথে মোকাবেলা করতে পারবে। এলিস বলে, এর ফলে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমার কি হবে? আমি আগের মতো একা থাকতে পারবো না। এই কথা শুনে ফাতেমা ইমোশনাল হয়ে যায়। ফাতেমা তাকে বোঝায়, আমি যেটা পেয়েছি এটা একটা গিফট, আর এটা আমাদেরকে গ্রহণ করতে হবে সবার ভালোর জন্য। এলিস এবার তার কথা মেনে নেয়। এদিকে ক্রিস্টি মেরিয়েলের সাথে কথা বলতে আসে। সে মেরিয়েলকে বলে, তুমি ফাতেমাকে যেটা বলেছিলে সেটা ঠিক নয়। তার শরীরে যেই কালো দাগ দেখা যাচ্ছে সেটা ধীরে ধীরে তার ক্ষতি করতে পারে। এই বিষয়টা নিয়ে তাকে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। মেরিয়েল বলে, জঙ্গলের ওই রাক্ষসেরা আমাদেরকে দিনের পর দিন মেরে ফেলছে। এর মধ্যে ফাতেমা যেই শক্তিটি পেয়েছে সেটার মাধ্যমে সে কাউকে অন্তত বাঁচিয়েছে। সে ওই পাওয়ারটি ব্যবহার করার মাধ্যমে ওই রাক্ষসদের সাথে মোকাবেলা করতে পারবে, আর এর মাধ্যমে আমরা সহজে বাড়িতেও পৌঁছাতে পারবো। দেখো, আমি এরকম জীবন চাই না, আমি এই শহর থেকে বের হতে চাই। ক্রিস্টি বলে, ওর শরীরে যেটা আছে সেটা ভালো নাকি মন্দ এটা আমরা এখনো নিশ্চিত জানি না। ফাতেমা আমার পেশেন্ট, তাকে কেয়ার করা আমার দায়িত্ব, তাকে কোনো বিপদের মুখে ফেলে দেওয়া নয়। এটা বলে ক্রিস্টি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে জেইড রাগ করে তার ফেলে দেওয়ার জিনিসপত্র তুলছিল। হঠাৎ করে তার একটি পাত্র দেখে মনে পড়ে যায় সে যখন টানেলের ভেতরে ওই বাচ্চাদেরকে দেখতে পেয়েছিল তখন সে উপরে লক্ষ্য করেছিল সেই চিহ্নটি, আর সম্পূর্ণ ফাঁকা ছিল, আর চতুর সাইডে গাছের শিকড় ছিল। আর এতেই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব বুদ্ধিটি বয়েডকে জানাতে হবে। ওইদিকে বয়েড পোস্ট অফিসের ভেতরে ঢুকে দেখে সেখানে কেউ কোনো কিছু খোঁজাখুঁজির চেষ্টা করেছে, এমনকি ইয়েলো স্যুটটি আর নেই। তখনই কেনি চলে আসে। কেনি জানতে চায় কি হয়েছে। বয়েড জানায় ওই হলুদ পোশাকটি আর নেই, সেটা কেউ একজন নিয়ে গিয়েছে। কেনি বলে, সেটা কে নিয়ে যাবে? হতে পারে এটা হেনরি বা ভিক্টর নিয়ে গিয়েছে। তখনই বয়েড শুনতে পায় জেইড চেঁচাতে চেঁচাতে তাদের দিকেই আসছে। সে মনে করে স্যুটটি হয়তো জেইডও নিতে পারে। জেইড পোস্ট অফিসে ঢোকা মাত্রই বয়েড তাকে বলে, ওই হলুদ পোশাকটি কি তুমি নিয়েছো? জেইড বলে, ওই হলুদ পোশাকের কথা ছাড়ো, আমি আপাতত বুদ্ধি পেয়ে গেছি কিভাবে ওই টানেলের ভেতরে যাওয়া যাবে অন্য একটি রাস্তা দিয়ে। বয়েড জানতে চায় সেটা কিভাবে। জেইড বলে, আমাদেরকে ওই বোটল ট্রির কাছে যেতে হবে, আর সেখানেই একটি রাস্তা রয়েছে। সে বয়েড ও কেনিকে বলে দ্রুত তার সাথে আসতে, এখনই তাদের ওই বোটল ট্রির কাছে যেতে হবে। বয়েড ও কেনি দ্রুত তার সাথে চলে যায়। অন্যদিকে সোফিয়া তাবিতার বাসায় আসে। সেখানেও কাউকে দেখতে না পেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তারপর সে দেখতে পায় মেঝেতে ইথানের আঁকা ছবি পড়ে রয়েছে। সে সেইগুলো সংগ্রহ করে নেয়। এদিকে তাবিতা ইথানকে বলে বাসায় ফিরে যেতে, কিন্তু ইথান আর বাসায় যেতে চাইছিল না। সে আরেকটু সময় ভিক্টরের সাথে এই গাড়িতে কাটাতে চাচ্ছিল। তাবিতা বলে, আসল দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য জেইড ও বয়েডের কাছে একটি প্ল্যান রয়েছে, সেই মোতাবেক তারা কাজ করছে। এখন আমাদের শহরে ফিরে যেতে হবে। ইথান বলে,
ওই প্ল্যানটি যদি এবারও কাজ না করে। মেরিন্ডাও চেয়েছিল সবাইকে আসল দুনিয়ায় ফিরে নিয়ে যেতে, কিন্তু তার আগেই সবাই মারা গিয়েছিল। এবারও যদি সেম ঘটনা ঘটে, তাবিথা বলে এবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ সে যেটা জানতে পেরেছে সেটা সেই সময় মেরিন্ডা জানতে পেরেছিল না। এই কারণেই মেরিন্ডা ব্যর্থ হয়েছিল। সে ভিক্টরকে বলে মেরিন্ডার কারণেই সে ওই টাওয়ারের মাধ্যমে আসল দুনিয়ায় পৌঁছে গিয়েছিল এবং তার বাবা হেনরির সাথে দেখা করেছিল। আমি অনুভব করতে পারি মেরিন্ডার ওই সময় অনুভূতিটা কেমন ছিল। সে ভিক্টরকে বলে মেরিন্ডা তোমাকে অনেক ভালোবাসতো, যেটা মেরিন্ডা করতে পারেনি, এবার আমরা সেটা করে দেখাবো, আর সেটা মেরিন্ডার দেখানো পথেই হবে। আমি শুধু ওই বাচ্চাদেরকেই বাঁচাতে আসিনি, আমি তোমাকেও নিতে এসেছি। এরপর থেকে তোমাকে আর ইথানকে কখনোই একা থাকতে হবে না, আর কখনো ছবিও আঁকতে হবে না। আমি কথা দিচ্ছি এবার আমি তোমাদেরকে আসল দুনিয়ায় নিয়েই যাব। তাবিথা ভিক্টরের দিকে হাত বাড়ায়। ভিক্টর তার হাতে হাত রেখে তাকে এবার ভরসা করতে শুরু করে। তাবিথা বলে এখন আমাদের শহরে ফিরে যেতে হবে। আর এই কথা মতো ভিক্টর ওই কন্টেনার ট্রাকের দরজা বন্ধ করে দেয়। তারপর শহরের দিকে রওনা হয়। ওইদিকে জেইড বয়েডকে বোতলটির দিকে এগিয়ে নিয়ে যায়। ওই বাচ্চাগুলোর হাড়টি যেখানে দাফন করা হয়েছে ঠিক তার উপরেই একটা চিহ্ন, আর সেই চিহ্নর চতুর সাইডে একটি গাছের শিকড় বয়ে গেছে। সেই চিহ্ন বরাবর সম্পূর্ণ ফাঁকা। সে বয়েডকে সেই বোতলটির সামনে নিয়ে এসে বলে ভিক্টর তাকে বলেছিল সেখান থেকে বের হওয়ার রাস্তায় একটি বড় গাছ রয়েছে। আর এই কথাটি ভিক্টর ওই সাদা পোশাক পরা ছেলেটির কাছে শুনেছিল। সে বয়েডকে বলে এই গাছটি সেই গাছ, অর্থাৎ আমরা ওই গুহার একদম মধ্যখানে দাঁড়িয়ে আছি যেখানে ওই বাচ্চাগুলোর হাড্ডি রয়েছে, আর আমরা এই গাছটি সরিয়ে ফেললেই বের হওয়ার রাস্তা খুঁজে পাবো। তাছাড়া এখান থেকে 100 গজ দূরেই গাড়ি রাখার জায়গা আছে। আমরা এই গাছটি তুলে ফেলার জন্য গাড়িতে সব ধরনের উপকরণ নিয়ে আসতে পারবো। এরপর একটা টিম আমরা সেই চেম্বারের ভিতরে পাঠাবো। তারা সেখানে গিয়ে যখন দেখবে রাক্ষসরা ঘুমিয়ে আছে তখন তারা প্রবেশপথ ট্যালিসম্যান দিয়ে বন্ধ করে দেবে, আর তারা খনন করে সেই হাড্ডিগুলো বের করবে। ততক্ষণে আরেক টিম এই গাছটি উপড়ে ফেলবে। এইভাবে আমরা দিনের আলোর মধ্যেই সমস্ত কাজ শেষ করে বাসায় ফিরে যেতে পারবো। জেইডের প্ল্যান শুনে বয়েড ভাবতে শুরু করে। তখন কেনি বলে এই প্ল্যানটি কাজ করতে পারে। বয়েড বলে যদি প্রথম টিম সেখানে গিয়ে খনন শেষ করতে না পারে, আর দ্বিতীয় টিম গাছ যদি তুলে ফেলতে না পারে, এমনকি যেটার মাধ্যমে গাছ তুলে ফেলা হবে সেই চেনটি যদি ছিঁড়ে যায়, এমনকি তাদের কাছে সেই শক্তিটুকু যদি না থাকে। জেইড বলে এমনটা হবে না। বয়েড বলে এটা তুমি কিভাবে শিওর হলে? যদি গাছটি উপড়ে ফেলা সম্ভব না হয় তাহলে আমাদের প্ল্যান বি মোতাবেক কিছু লোককে আবার সেই চেম্বারে পাঠাতে হবে তাদেরকে উদ্ধার করার জন্য। তা না হলে যে কয়জন লোক সেখানে যাবে তারা সবাই মারা পড়বে। এই কথা শুনে জেইড বলে তুমি আমার কাছে একটি সমস্যার কথা বলেছিলে, আর আমি সেটার সমাধান বের করে থালার মধ্যে করে তোমার সামনে হাজির করেছি, আর তুমি বলছো প্ল্যান বির কথা। বয়েডও অনেকটা রেগে গিয়ে বলে আমি কোনো অনিশ্চয়তার মধ্যে কাউকে পাঠাতে পারবো না। তখন জেইড তাকে একটি গালি দেয়। বয়েড বলে সবকিছু এখানেই শেষ। এই কথা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। কেনি জেইডকে বলে বয়েডকে কিছুটা সময় দাও, সে এমনিতেই বুঝতে পারবে। এই কথা বলে সেও বয়েডের পিছে পিছে চলে যায় তাকে বোঝানোর জন্য। কেনি যখন পেছন থেকে বয়েডকে ডাকছিল তখন বয়েড বলছিল সে এখানেই আছে। ঠিক সেই মুহূর্তে বয়েড লক্ষ্য করে কেনি অন্য সাইডে দাঁড়িয়ে আছে। সে ব্যাপারটা বুঝতে পারছিল না। ঠিক তখনই তার বুকে একটি গুলি লাগে। বয়েড তাড়াতাড়ি কেনির দিকে ছুটে যায়, কিন্তু কেনি সেখানেই মারা যায়। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় সেখানে জেইড, তাবিথা ও ডোনা মরে পড়ে আছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। সে বুঝতে পারছে না এটা কিভাবে হলো, তাদেরকে কে গুলি করে হত্যা করেছে। তখনই তার চোখ পড়ে একটু ফাঁকে। সে দেখতে পায় তার ছেলেও একইভাবে গুলিতে নিহত হয়েছে, আর তার সামনে অ্যাবি বসে আছে। সে অ্যাবিকে ডাক দিতেই অ্যাবি তার দিকে তাকায় এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। মনে হচ্ছিল তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে সবকিছু তার সামনে থেকে আবার ভ্যানিশ হয়ে যায়। সে প্রচণ্ড রাগে চিৎকার করে বলে তোমরা আমার কাছে কি চাচ্ছ? এদিকে ক্রিস্টি ফাতিমার পাল চেক করে বলে তোমার কি মাথা ঘোরা, নিঃশ্বাস কম কম আসা, মাথা হালকা হালকা লাগা বা কোনো ব্যথা অনুভব করা? ফাতিমা বলে তার পেটে ওই দাগগুলো ছাড়া তার কোনো কিছুই অনুভব হচ্ছে না। তার কাছে মনে হচ্ছে সে সম্পূর্ণ ঠিকই আছে। ক্রিস্টি বলে তুমি বলেছিলে তোমার একটা ঠান্ডা অনুভূতি হয়েছিল, সেটা কি আছে? ফাতিমা বলে সেটা এখন আর নেই। তখন ফাতিমা মেরিয়েলকে বলে তখন তুমি বলেছিলে আমি ওই জিনিসটা কন্ট্রোল করতে পারবো, আসলে সেটা কিভাবে তুমি কি বলতে পারবে? মেরিয়েল বলে এটা এখন বলা কঠিন। ফাতিমা বলে তোমার মাথায় এই ব্যাপারে আইডিয়া তো থাকার কথা।
মেরিয়েল বলে, হ্যাঁ কিছুটা তো আছেই, আর সেই মোতাবেক কিছুটা করাও যেতে পারে। সেই মুহূর্তে ক্রিস্টি মেরিয়েলকে বলে তার সাথে বাইরে আসতে। সাথে সাথে মেরিয়েল তার সাথে ওই রুম থেকে বের হয়ে আসে। মেরিয়েল ক্রিস্টিকে আস্তে আস্তে বলে, ফাতিমা ওই জিনিসটা করতে চাচ্ছে, কেন তুমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছো? ক্রিস্টি মেরিয়েলকে বলে, ফাতিমার বর্তমানে ব্লাড প্রেশার কত জানো? 53/33। তার হার্ট রেট প্রতি মিনিটে 19 বিটস। এটা শুনে মেরিয়েল একদম হতবাক হয়ে যায়, কারণ ফাতিমার ব্লাড প্রেশার ও হার্ট রেট যেটা দেখাচ্ছে এটাতে কোনো মানুষ জীবিত থাকার কথা নয়। ক্রিস্টি বলে, আমি অলরেডি 2 বার চেক করেছি, কিন্তু রেজাল্ট একই, অর্থাৎ ফাতিমার সাথে নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু হতে যাচ্ছে। এদিকে তাবিথা, ইথান ও ভিক্টর শহরে চলে আসে। তখন ইথান তাবিথাকে বলে, আমি ডোনাকে একটু দেখে আসি। তাবিথা বলে, হ্যাঁ সেটা ভালোই হয়, তোমরা যাও, আমি একটু পরে আসছি। ইথান ও ভিক্টর কলোনি হাউসের দিকে চলে যায়, আর তাবিথা তার নিজের ঘরে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে তার ঘরের টেলিফোনটি বেজে ওঠে। এতে তাবিথা ভীষণ ঘাবড়ে যায়। সে ধীরে ধীরে টেলিফোনের সামনে এগিয়ে যায় এবং টেলিফোনটি রিসিভ করতেই ওপার থেকে থমাস বলে, আমি থমাস মা, তুমি কি আমার সাথে কথা বলবে না? তখন তাবিথা বুঝতে পারে এটা তার ছেলে নয়। সে বলে, তুমি আসলে কি চাও? ওপার থেকে বলে, জলদি আরভি কারের সামনে চলে আসো, নয়তো ইথান ও জুলি মারা যাবে। আরেকদিকে বয়েড পোস্ট অফিসের সামনে চলে আসে। তখন সে দেখতে পায় দরজার সামনেই ফাদার খাতরির আত্মা বসে আছে। সে বয়েডকে বলে, জেইড যেই প্ল্যানটি করুক না কেন সেটা তোমার কাছে কেন পছন্দ হয় না? বয়েড তাকে বলে, এই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সে পোস্ট অফিসের ভিতরে ঢুকে গেলে সেখানে আবার খাতরিকে দেখতে পায়। এবার সে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, কোনো কিছু যদি বলার থাকে তাহলে ক্লিয়ারলি যেন তার কাছে বলা হয়। ফাদার খাতরি বলে, তোমাকে সত্যিটা মেনে নিতে হবে। বয়েড জানতে চায় সেটা কি। ফাদার খাতরি বলে, তুমি নিজেই তোমার স্ত্রীকে গুলি করে হত্যা করেছিলে, আর এটা তোমাকে মানতেই হবে। সেই সময় সেটাই একমাত্র রাস্তা ছিল। তুমি কোনোভাবেই সেদিন অ্যাবিকে বাঁচাতে পারতে না। ঠিক তেমনিই তোমাকে এটাও মেনে নিতে হবে, তোমার প্ল্যান যত ভালোই হোক না কেন, ওই টানেলের ভেতরে কিছু মানুষ মারা যাবেই। আমি জানি এই মুহূর্তে তুমি শান্তিতে নেই, তবু তোমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তুমি সবাইকে রক্ষা করতে পারবে না, তবে যতটুকু বাঁচানো সম্ভব ততটুকু করতে পারবে। যেমনটা তুমি অ্যাবিকে হত্যা করে এলিসকে বাঁচিয়েছিলে। এখন সময় হয়েছে, তোমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। যখন ওই টানেলের ভেতরে যাবে আর হাড্ডিগুলো তুলবে, তখন হয়তো কিছু মানুষ মারা যেতেই পারে, তবে তার বিনিময়ে আরও বহু মানুষ বেঁচে যাবে। তো এখনই সাহস জোগাও আর একটি সিদ্ধান্ত নাও, আর সেই সিদ্ধান্তের উপর অটল থাকো। বয়েড প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর ফাদার খাতরির দিকে তাকানো মাত্রই দেখে সে ভ্যানিশ হয়ে গেছে। শেষ দৃশ্যে তাবিথা ওই আরভি কারের সামনে চলে আসে। তখন সে আরভি কারের উপর দেখতে পায় ইথানে রাখা সমস্ত ছবি লাগানো রয়েছে। সে ভীষণ ঘাবড়ে যায়। তখন পেছন থেকে ইয়েলো ম্যান বলে ওঠে, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস হচ্ছিল না তুমি এখানে আসবে। তুমি কি জানো আমি কে? ফাতিমা তাকে চিনতে পারে না। ইয়েলো ম্যান বলে, এই পার্টটা তোমার এখনো মনে পড়ছে না। এই কথার অর্থ হলো তাবিথা তাকে আগে থেকেই চেনে। তার সব কিছু মনে পড়ে গেলেও এই ইয়েলো ম্যানের ব্যাপারটা এখনো তার মনে আসেনি। হয়তো সামনে তাবিথা মনে করতে পারে। তো ইয়েলো ম্যান তাবিথাকে বলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে জিম আমার হাতে মারা গিয়েছিল। ইয়েলো ম্যান ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় আর বলে, জিম অনেক সাহসী ছিল, আমি সত্যিই তাকে অনেক পছন্দ করতাম। আমি তার একটি দাঁত খুব যত্ন করে রেখে দিয়েছি, যেমনটা ইয়েলো ম্যান বরাবরই করে। তাবিথা বলে, তুমি কি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো মেরে ফেলার জন্য? ইয়েলো ম্যান বলে, না, সেই জন্য তোমাকে এখানে ডাকিনি। তুমি আর আমি একসাথে বহু কিছু করেছি। তুমি আমার খুব কাছের একটা বন্ধু। এবার তুমি আর জেড অনেক ভালো করছো। এখন তো তোমাকে মেরে ফেলার কোনো চিন্তাই আমি করছি না। ফাতিমা বলে, তাহলে আমাকে এখানে কেন ডেকেছো? ইয়েলো ম্যান তার গলা চেপে ধরে বলে, এবার তুমি এমন কিছু করেছো যেটা আগে কখনোই করনি। তোমার সাথে এই খেলা আমি আগে বহুবার খেলেছি। এবার তোমরা ওই বাচ্চাদের হাড্ডি খুঁড়তে যাচ্ছ। এবার তোমরা ওই বাচ্চাদের আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করছো, যেটা একটি চাবি তোমাদের আসল দুনিয়ায় ফিরে যাওয়ার। অথবা তোমরা এবার এমন কিছু খুলতে যাচ্ছ যা তুমি কল্পনাও করনি। এই বলে সে তাবিতার গলা ছেড়ে দেয় আর বলে, এবার তুমি সত্যিই অনেক ভালো করছো। সে তার হাতে চুমু দিয়ে বলে, তোমাকে অনেক মিস করছি। এই বলে ইয়েলো ম্যান একটি ভয়ানক হাসি দিয়ে গান গাইতে গাইতে সেখান থেকে চলে যায়। তাবিতা সেখানেই বসে পড়ে, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই শেষ দৃশ্যেই বোঝা যায় তাবিতার সাথে বহুবার ইয়েলো ম্যানের দেখা হয়েছে, এমনকি তার হাতেই সে মারা গিয়েছিল, কিন্তু সেটা মনে করতে পারছে না। এবারই প্রথম সে এই খেলায় একদম শেষ প্রান্তে চলে এসেছে। অর্থাৎ এখন পুরোপুরি পরিষ্কার
ওই হাড্ডিগুলোই এই শহর থেকে বের হওয়ার একমাত্র চাবি। সেটা পেয়ে গেলেই এই শহরের সমস্ত মানুষ এই শহর থেকে বের হয়ে যাবে, আর বারবার টাইম লুপের মাধ্যমে এই শহরে ফিরে আসা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। হতে পারে ফ্রম সিরিজের এটাই লাস্ট সিজন, আর যদি শেষ না হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন সামনে আর একটি সিজন বাকি আছে, আর সেটাই হবে ফ্রম সিরিজের একদম শেষ সিজন। তো আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ সবাইকে।